দীপ্ত সংবাদে আপনাদের সাথে আছি আমি ইয়াসমিন সুমনা। শুরুতেই সংবাদ শিরোনাম। মালয়েশিয়ার প্রধানমন্ত্রীর সঙ্গে তারেক রহমানের বৈঠক, শ্রমবাজার উন্মুক্ত করার আহ্বান। কার্যক্রম নিষিদ্ধ বিভিন্ন সংগঠনের নাশকতার শঙ্কা, 6 জেলায় সেনা মোতায়েনের নির্দেশ। দ্বীপ জেলা ভোলায় নেই উন্নত চিকিৎসা ব্যবস্থা, রোগীদের নিয়ে চরম ভোগান্তিতে স্বজনেরা। এবারে বিস্তারিত। বাংলাদেশিদের জন্য মালয়েশিয়ার শ্রমবাজার উন্মুক্ত করার আহ্বান জানিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। আজ পুত্রজায়ে দেশটির প্রধানমন্ত্রী আনোয়ার ইব্রাহিমের সঙ্গে বৈঠকে তিনি এই আহ্বান জানান। একই সঙ্গে অবৈধ শ্রমিকদের বৈধ করারও আহ্বান জানিয়েছেন প্রধানমন্ত্রী। রোহিঙ্গা সংকট সমাধানে মালয়েশিয়ার সহযোগিতা চেয়েছেন তারেক রহমান। সোমবার স্থানীয় সময় সকাল 8:30 প্রধানমন্ত্রী তারেক রহমান ও তার সহধর্মিণী ডক্টর জুবাইদা রহমান পুত্রজায়ায় মালয়েশিয়ার প্রধানমন্ত্রীর কার্যালয়ে পৌঁছালে তাদের উষ্ণ অভ্যর্থনা জানান দেশটির প্রধানমন্ত্রী আনোয়ার ইব্রাহিম ও তার সহধর্মিণী। বাংলাদেশে প্রধানমন্ত্রীকে লাল গালিচার অভ্যর্থনার পাশাপাশি সশস্ত্র বাহিনীর একটি সুসজ্জিত দল গার্ড অফ অনার প্রদান করে। নানা আনুষ্ঠানিকতা শেষে সকাল 9:30টায় মালয়েশিয়ার প্রধানমন্ত্রীর কার্যালয়ে আনোয়ার ইব্রাহিমের সঙ্গে একান্ত বৈঠকে বসেন বাংলাদেশের প্রধানমন্ত্রী তারেক রহমান। দুই নেতা প্রায় 1.25 ঘণ্টা দ্বিপাক্ষিক বিভিন্ন বিষয়ে কথা বলেন। পরে দুই দেশের উচ্চ পর্যায়ের বৈঠক শুরু হয়। বাংলাদেশ ও মালয়েশিয়ার প্রধানমন্ত্রী নিজ নিজ দেশের প্রতিনিধি দলের নেতৃত্ব দেন। এতে বাণিজ্য ও বিনিয়োগ সম্প্রসারণ ও জ্বালানি সহযোগিতা সহ বিভিন্ন বিষয় উঠে আসে। বৈঠক শেষে যৌথ সংবাদ সম্মেলনের আয়োজন করা হয়। এতে তারেক রহমান বলেন, প্রধানমন্ত্রী হিসেবে প্রথম বিদেশ সফরে মালয়েশিয়ায় যেতে পেরে তিনি আনন্দিত। দেশটিতে আরও বেশি বাংলাদেশি শ্রমিক নিয়োগের ওপর গুরুত্ব আরোপ করেন প্রধানমন্ত্রী। আমি দৃঢ়ভাবে বিশ্বাস করি আজকের আলোচনা বাংলাদেশ মালয়েশিয়া সম্পর্কের এক নতুন অধ্যায়ের সূচনা করবে। আমরা একমত হয়েছি যে শ্রমিক নিয়োগ প্রক্রিয়া হতে হবে স্বচ্ছ, ন্যায্য ও সাশ্রয়ী, যাতে মধ্যস্বত্বভোগীদের ভূমিকা কমে। আমি বিশ্বাস করি বাংলাদেশে মালয়েশিয়ার বিনিয়োগের ব্যাপক সম্ভাবনা রয়েছে। মালয়েশিয়ার ব্যবসায়ীদের এসব সুযোগ কাজে লাগানোর আন্তরিক আহ্বান জানাচ্ছি। রোহিঙ্গা সংকট সহ আঞ্চলিক ও আন্তর্জাতিক বিভিন্ন বিষয়ে মালয়েশিয়ার সঙ্গে কাজ করার আগ্রহ প্রকাশ করেন বাংলাদেশের প্রধানমন্ত্রী। বাংলাদেশে আশ্রয় নেওয়া রোহিঙ্গা জনগোষ্ঠীর দুর্দশা নিয়ে আমি গভীর উদ্বেগ প্রকাশ করছি এবং তাদের নিরাপদ, মর্যাদাপূর্ণ ও টেকসই প্রত্যাবাসনের বিষয়ে মালয়েশিয়ার অব্যাহত সমর্থনের জন্য ধন্যবাদ জানাচ্ছি। মালয়েশিয়ার প্রধানমন্ত্রীও রোহিঙ্গা সংকট সমাধানের ওপর গুরুত্ব আরোপ করেন এবং বাংলাদেশের পাশে থাকার আশ্বাস দেন। আমরা আঞ্চলিক সহযোগিতার বিষয়েও আলোচনা করেছি। আশা করি রোহিঙ্গা জনগোষ্ঠীর সমস্যার সমাধানে এক হয়ে কাজ করব। মালয়েশিয়ার প্রধানমন্ত্রী আনোয়ার ইব্রাহিমকে বাংলাদেশ সফরের আমন্ত্রণ জানিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। সাদিয়া চৌধুরী, দীপ্ত বার্তা কক্ষ। প্রধানমন্ত্রীর উপদেষ্টা মাহদি আমিন বলেছেন, মালয়েশিয়া থেকে বিনিয়োগ নিশ্চিত করাই সরকারের মূল উদ্দেশ্য। সোমবার পুত্রজায়ে যৌথ ব্রিফিংয়ের পর তিনি একথা বলেন। উপদেষ্টা বলেন, বাণিজ্য সম্প্রসারণ সহ 9টি বিষয়ে দুই দেশের সরকার প্রধান একমত হয়েছেন। পারস্পরিক স্বার্থকে প্রাধান্য দিয়ে বাণিজ্য ও বিনিয়োগ বৃদ্ধি করে অর্থনৈতিক সহযোগিতা আরও কিভাবে শক্তিশালী এবং জোরদার করা যায় সেটিকে নিয়ে দুই দেশের রাষ্ট্রনায়ক সুবিস্তৃত আলোচনা করেছেন। দুই দেশে মুক্ত বাণিজ্য চুক্তি বা FTA স্বাক্ষরের লক্ষ্যে আলোচনা এগিয়ে নেওয়ার বিষয়ে সম্মতি হয়েছে এবং এটিকে বেগবান করার জন্য কার্যকর নির্দেশনা প্রদান করা হয়েছে। প্রধানমন্ত্রী তারেক রহমানের সম্মানে মধ্যাহ্নভোজের আয়োজন করেছেন মালয়েশিয়ার প্রধানমন্ত্রী আনোয়ার ইব্রাহিম। পুত্রজায়ে তার বাসভবনে এই আয়োজনের সঙ্গে ছিল মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান।
কার্যক্রম নিষিদ্ধ বিভিন্ন সংগঠনের নাশকতা ঠেকাতে 6 জেলায় সেনা মোতায়েনের নির্দেশ দিয়েছে স্বরাষ্ট্র মন্ত্রণালয়। জেলাগুলো হলো ঢাকা, নারায়ণগঞ্জ, গাজীপুর, চট্টগ্রাম, ফরিদপুর ও গোপালগঞ্জ। সোমবার স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের এক জরুরি স্মারক বার্তায় এই নির্দেশনা দেওয়া হয়। এতে বলা হয়েছে, কার্যক্রম নিষিদ্ধ বিভিন্ন সংগঠন দেশের বিভিন্ন স্থানে মিছিল, শোডাউন ও অন্যান্য কর্মসূচির মাধ্যমে নাশকতা ও বিশৃঙ্খলা সৃষ্টি করতে পারে। এর ফলে সার্বিক আইন শৃঙ্খলা পরিস্থিতির অবনতি এবং জানমালের ব্যাপক ক্ষয়ক্ষতির আশঙ্কা রয়েছে। এই পরিস্থিতিতে শান্তি শৃঙ্খলা রক্ষা, জননিরাপত্তা নিশ্চিতকরণ এবং জনগণের জানমাল রক্ষায় সেনা মোতায়েন করা হচ্ছে। আগামী 30 জুন পর্যন্ত এসব জেলায় সেনা মোতায়েন থাকবে। জুলাই গণ অভ্যুত্থানের সময় কুষ্টিয়ায় 6 জনকে হত্যার ঘটনায় সাবেক মন্ত্রী হাসানুল হক ইনুর বিরুদ্ধে মানবতা বিরোধী অপরাধের মামলার রায় 30 জুন। আজ বিচারপতি নজরুল ইসলাম চৌধুরীর নেতৃত্বাধীন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল 2 এই তারিখ ঘোষণা করে। মামলার জাসদ সভাপতি ইনু একমাত্র আসামি। আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের তদন্ত সংস্থা প্রসিকিউশনের কাছে প্রতিবেদন জমা দেওয়ার পর হাসানুল হক ইনুর বিরুদ্ধে 8টি সুনির্দিষ্ট অভিযোগ আনা হয়। বর্তমানে বিভিন্ন মামলায় কারাগারে রয়েছেন সাবেক এই মন্ত্রী। দ্বীপ জেলা ভোলায় হার্ট অ্যাটাক কিংবা ব্রেন স্ট্রোকের রোগীদের জন্য নেই পর্যাপ্ত জরুরি চিকিৎসা ব্যবস্থা। 250 শয্যার জেনারেল হাসপাতালে আইসিইউ থাকলেও দক্ষ জনবলের অভাবে বছরের পর বছর সেটি বন্ধ পড়ে আছে। সংকটাপন্ন রোগীদের চিকিৎসা নিতে হয় ঢাকা কিংবা বরিশালে, কিন্তু অনুন্নত যোগাযোগ ব্যবস্থার কারণে চরম বিপাকে পড়তে হয় রোগীর স্বজনদের। 2021 সালে 250 শয্যার জেনারেল হাসপাতালে আইসিইউর জন্য আধুনিক যন্ত্রপাতি আনা হলেও দক্ষ জনবল না থাকায় চালু হয়নি আইসিইউ সেবা। কোটি টাকার এসব যন্ত্রপাতি পড়ে আছে অচল অবস্থায়। কিছুদিন আগে নিউজ ছিল, এই নিউজের পরে জানতে পারছি যে হাসপাতাল আইসিইউ আছে। এর আগে জানতাম না যে হাসপাতাল আইসিইউ টাইসিউ এগুলি আছে। ভোলায় হার্টের এবং ব্রেন স্ট্রোকের রোগীর কোনো ট্রিটমেন্ট হচ্ছে না। আইসিইউগুলো দীর্ঘদিন পর্যন্ত বন্ধ। তাহলে ভোলার এই মানুষগুলো 20 লক্ষ মানুষ সেবা কোথায় পাবে? শুধু আইসিইউ বা সিসিইউ সংকটই নয়, হাসপাতালে রয়েছে চিকিৎসক ও নার্সের তীব্র সংকটও। নেই সব ধরনের ঔষধ। সীমিত জনবল নিয়ে রোগীর চাপ সামলাতে হিমশিম খেতে হয় চিকিৎসকদের। এখানে 7টা উপজেলা থেকেই বিভিন্ন খারাপ পেশেন্ট এখানে আসে। তো খারাপ পেশেন্টের ভিতরে আমরা যেটা পেয়ে থাকি, যেমন হার্ট অ্যাটাকের পেশেন্ট অথবা স্ট্রোকের পেশেন্ট। তো আমাদের এখানে পর্যাপ্ত কিন্তু ওই পরিমাণ একটা হার্ট অ্যাটাকের পেশেন্ট ইমার্জেন্সি সিসিইউ সাপোর্ট দরকার, কিন্তু আমাদের এখানে সেই সিসিইউ সাপোর্ট না থাকার জন্য আমরা ওইভাবে চিকিৎসা দিতে হিমশিম খাচ্ছি। আমাদের এখানে আইসিইউ সম্ভবত চালু করার কথা ছিল, সেটা যন্ত্রপাতি আছে, কিন্তু পর্যাপ্ত জনবল এবং দক্ষ জনবল না থাকার জন্য এটাও চালু করা যাচ্ছে না। গুরুতর রোগীদের পাঠানো হয় ঢাকা কিংবা বরিশালে, কিন্তু অনুন্নত যোগাযোগ ব্যবস্থার কারণে রোগীদের নিয়ে চরম ভোগান্তি পোহাতে হয় স্বজনদের। হার্টের সমস্যা হইলে যেই রোগীরা যে চিকিৎসা পাবে সেটি পাচ্ছে না, তাদেরকে বরিশালে ঢাকায় রেফার করে, পথে গিয়া তারা মারা যায়। ডাক্তার কোনোদিন থাকে কোনোদিন থাকে না। আর এখানে মেশিন, আলতার মেশিন, বিভিন্ন মেশিনই আছে, কিন্তু কোনো পরীক্ষা নিরীক্ষা এখানে হয় না। সব দিয়ে বাইরে করতে হবে। আইসিইউ ও সিসিইউ ইউনিট সহ দ্রুত একটি পূর্ণাঙ্গ হাসপাতাল স্থাপনের দাবি দ্বীপ জেলা ভোলাবাসীর। অনির্বাণ সাহা, দীপ্ত, বার্তাকক্ষ। এবারে কেওয়াই স্টিল চট্টগ্রাম সংবাদ। চট্টগ্রামে 10 দফা দাবি আদায়ের লক্ষ্যে দেশের 5টি ইসলামী ধারার ব্যাংকের চাকরিচ্যুত কর্মকর্তা কর্মচারীরা মানববন্ধন ও অবস্থান কর্মসূচি পালন করেছে। সকালে কোতোয়ালির মোড়ে বাংলাদেশ ব্যাংকের আঞ্চলিক কার্যালয়ের সামনে মানববন্ধন ও অবস্থান কর্মসূচি পালন করেন তারা। 2024 সালের 5ই আগস্টের পর চাকরিচ্যুত প্রায় 10,000 কর্মকর্তা কর্মচারীর পুনর্বহালের দাবি জানান আন্দোলনকারীরা। তারা বলেন, চাকরিচ্যুত কর্মকর্তা কর্মচারীদের সকল প্রাপ্য সুযোগ সুবিধা সহ অবিলম্বে পুনর্বহাল করা এবং ব্যাংকের পরিচালনা পর্ষদ পুনর্গঠন করা সহ 10 দফা দাবি না মানলে আরও কঠোর আন্দোলনে যাবেন তারা। হবিগঞ্জের বাহুবল উপজেলার রামপুরের শ্মশানের জায়গা সহ চা বাগানের ভূমি অবৈধ দখলের প্রতিবাদে মানববন্ধন ও বিক্ষোভ সমাবেশ করেছেন বাগানের কয়েকশো শ্রমিক।
এদিকে দুপুরে রশিদপুর চা বাগান ও রামপুর চা বাগানের শ্রমিকরা এ কর্মসূচি পালন করেন। সমাবেশে বক্তারা বলেন, দীর্ঘদিন ধরে ব্যবহৃত শ্মশানের জায়গা সহ চা বাগানের অন্তত 5 একর জায়গা প্রভাবশালী একটি মহল অবৈধভাবে দখলের চেষ্টা করছে। এতে চা বাগানের শ্রমিক ও স্থানীয় হিন্দু সম্প্রদায়ের মধ্যে উদ্বেগ ও ক্ষোভ বিরাজ করছে। তারা অবিলম্বে চা বাগানের জায়গা দখলের চেষ্টা বন্ধ করে জায়গাটি সংরক্ষণের দাবি জানান। সুনামগঞ্জ মেডিকেল কলেজের হাসপাতাল চালু, একাডেমিক কার্যক্রম যথাযথভাবে নিশ্চিত ও পর্যাপ্ত ক্লাসের দাবিতে সুনামগঞ্জ দিরাই সড়কের কাঠইর সড়ক মোড়ে অবস্থান নিয়ে বিক্ষোভ করেছে শিক্ষার্থীরা। সকাল 10টায় কলেজের প্রশাসন ভবনের সামনে থেকে বিক্ষোভ মিছিল করে সড়কের মোড়ে অবস্থান নেয় মেডিকেল শিক্ষার্থীরা। তাদের সঙ্গে একাত্মতা পোষণ করে স্থানীয় বিশিষ্টজনেরাও বক্তব্য দেন। এ সময় দ্রুত হাসপাতাল চালু, একাডেমিক কার্যক্রম যথাযথভাবে নিশ্চিত ও পর্যাপ্ত ক্লিনিক্যাল ক্লাস চালুর দাবি জানান তারা। 2025 সালে ব্র্যাক ব্যাংক থেকে 110 কোটি টাকা লভ্যাংশ পেয়েছে ব্র্যাক। সম্প্রতি দেশের মানুষের কল্যাণে ব্র্যাক পরিবার শীর্ষক একটি বিশেষ অনুষ্ঠানের মাধ্যমে ব্র্যাক ব্যাংক 2025 সালের জন্য ঘোষিত লভ্যাংশ থেকে ব্র্যাকের অংশ হস্তান্তর করে। অনুষ্ঠানে 2025 সালের জন্য ব্র্যাক ব্যাংক 30% লভ্যাংশ ঘোষণা করেছে, যার মধ্যে 15% নগদ এবং 15% স্টক লভ্যাংশ রয়েছে। এর ফলে ব্র্যাক লভ্যাংশ বাবদ মোট 110 কোটি টাকা লাভ করেছে বলে উল্লেখ করা হয়। আয়োজকরা বলেন, এটি এমন একটি আদর্শ বিজনেস মডেল যেখানে একটি সফল ব্যাংক ব্যবসা করে যে লাভ পায় সেই লাভের টাকা সরাসরি বাংলাদেশে ব্র্যাকের বিভিন্ন উন্নয়নমূলক কাজ ও সামাজিক সেবার পরিধি আরও বড় করতে ব্যবহৃত হয়। Do good at the same time if you solve people's problems. Good and good business is not mutually exclusive. Not only society's problems get solved, but at the same time. তীব্র রাজনৈতিক চাপ ও জনপ্রিয়তার হ্রাসের মুখে অবশেষে পদত্যাগের ঘোষণা দিলেন যুক্তরাজ্যের প্রধানমন্ত্রী কিয়ার স্টারমার। পাশাপাশি ক্ষমতাসীন লেবার পার্টির দলীয় প্রধানের পদ থেকে সরে দাঁড়াবেন তিনি। বিবিসি জানায়, স্থানীয় সময় সোমবার সকালে 10 নম্বর ডাউনিং স্ট্রিটের বাইরে জনসমুখে দেয়া ভাষণে পদত্যাগের ঘোষণা দেন স্টারমার। ব্রিটেনের রাজা তৃতীয় চার্লসের সাথে আলোচনার পর পদত্যাগের সিদ্ধান্ত নিয়েছেন বলে জানিয়েছেন তিনি। এদিকে আগামী সেপ্টেম্বরের লেবার পার্টির নতুন দলীয় নেতা নির্বাচিত না হওয়া পর্যন্ত স্টারমার প্রধানমন্ত্রী হিসেবে দায়িত্ব পালন করে যাবেন বলে জানিয়েছেন। 2024 সালের সাধারণ নির্বাচনে বড় জয়ের মাধ্যমে ক্ষমতায় আসা স্টারমার গত কয়েক মাস ধরে দলীয় অসন্তোষ, অর্থনৈতিক চাপ এবং জনসমর্থন হ্রাসের মুখে ছিলেন। He was going to resign. Beth, your reflections on walking up this street 2 years ago was the proudest moment of over not keeping the country safe to the extent the defence sector. Once again standing up for decency. সুইজারল্যান্ডে ইরান ও যুক্তরাষ্ট্রের মধ্যে প্রথম দিনের শান্তি আলোচনা শেষ হয়েছে। এতে বেশ কিছু অগ্রগতি হয়েছে বলে নিশ্চিত করেছে উভয় পক্ষ। বৈঠকে হরমুজ প্রণালী, ইরানের জব্দ করা সম্পদ ছাড় দেয়া এবং লেবাননে ইসরায়েলি আগ্রাসন বন্ধের বিষয়গুলো গুরুত্ব পেয়েছে। পুরো সপ্তাহ ধরেই আলোচনা চলবে। যুদ্ধ বন্ধের লক্ষ্যে 17 জুন 14 দফার সমঝোতা স্মারকে সই করেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ও ইরানের প্রেসিডেন্ট মাসুদ পেজেশকিয়ান। এরই ধারাবাহিকতায় চূড়ান্ত চুক্তির উদ্দেশ্যে রবিবার সুইজারল্যান্ডের বার্গেনস্টক শহরে আলোচনায় বসে দুই পক্ষ। বৈঠকের আগে ইরানের প্রতিনিধিরা কিছুটা বেঁকে বসেন, কারণ যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প সামাজিক যোগাযোগ মাধ্যমে হুমকি দিয়েছেন লেবাননের হিজবুল্লাহকে ঝামেলা সৃষ্টি করা থেকে বিরত না রাখলে ইরানে আবারও হামলা হতে পারে। এছাড়া সমঝোতা না হলে হরমুজ প্রণালী যুক্তরাষ্ট্র দখল করবে। অবশ্য শেষ পর্যন্ত আলোচনায় বসে উভয় পক্ষ। যুক্তরাষ্ট্রের পক্ষে নেতৃত্ব দেন ভাইস প্রেসিডেন্ট জেডি ভ্যান্স, আর ইরানের নেতৃত্ব দেন পার্লামেন্টের স্পিকার বাঘের গালিবাফ। শান্তিপূর্ণভাবে প্রথম দফার আলোচনা শেষ হয়েছে বলে জানিয়েছেন মধ্যস্থতাকারীরা।
আলোচনায় উল্লেখযোগ্য অগ্রগতি হয়েছে বলে দাবি করেন যুক্তরাষ্ট্রের ভাইস প্রেসিডেন্ট। লেবাননে যুদ্ধবিরতি টিকিয়ে রাখা, আঞ্চলিক স্থিতিশীলতা নিশ্চিত করা এবং দীর্ঘমেয়াদে শান্তি প্রতিষ্ঠার লক্ষ্যে আলোচনা এগিয়ে চলছে বলে জানান তিনি। বৈঠকে অংশ নেয়া ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাকচি জানান, শান্তি আলোচনায় হরমুজ প্রণালী, ইরানের জব্দ করা সম্পদ ছাড় দেয়া ও লেবানন যুদ্ধের বিষয়গুলো গুরুত্ব পেয়েছে এবং কিছু অগ্রগতিও হয়েছে। তবে চুক্তির ভবিষ্যৎ নির্ভর করবে লেবানন যুদ্ধ বন্ধের ওপর। ইরানের পক্ষ থেকে সাফ জানানো হয়, পারমাণবিক বিষয়ে কোনো আলোচনা শুরুর আগে বিদেশে আটকে থাকা তাদের অর্থ ফেরত, তেল রপ্তানির ওপর যুক্তরাষ্ট্রের নিষেধাজ্ঞা তুলে নেওয়া সহ সমঝোতার অন্যান্য শর্ত পূরণ করতে হবে। মধ্যস্থতাকারী দেশ পাকিস্তান ও কাতার এক যৌথ বিবৃতিতে জানিয়েছে, যুদ্ধ বন্ধে আগামী 60 দিনের মধ্যে চূড়ান্ত চুক্তিতে পৌঁছানোর জন্য একটি রোডম্যাপে সম্মত হয়েছে ইরান ও যুক্তরাষ্ট্র। হরমুজ প্রণালীতে বাণিজ্যিক জাহাজে নিরাপদ চলাচল নিশ্চিতে একটি ব্যবস্থা চালুর বিষয়েও রাজি হয়েছে দুই পক্ষ। ইশরাত সুমা, দীপ্ত বার্তাকক্ষ। দীপ্ত সংবাদ শেষ করার আগে শিরোনামগুলো জানিয়ে দিচ্ছি আরও একবার। মালয়েশিয়ার প্রধানমন্ত্রীর সঙ্গে তারেক রহমানের বৈঠক, শ্রমবাজার উন্মুক্ত করার আহ্বান। কার্যক্রম নিষিদ্ধ বিভিন্ন সংগঠনের নাশকতার শঙ্কা, 6 জেলায় সেনা মোতায়েনের নির্দেশ। দ্বীপ জেলা ভোলায় নেই উন্নত চিকিৎসা ব্যবস্থা, রোগীদের নিয়ে চরম ভোগান্তিতে স্বজনেরা। এই ছিল এখনকার মতো। পরবর্তী সংবাদ সন্ধ্যা 6:40 দেখার আমন্ত্রণ রইল। এছাড়া আরও তথ্য পেতে যুক্ত থাকুন দীপ্ত ডিজিটাল প্ল্যাটফর্মের সাথে। ধন্যবাদ সবাইকে।